শতদল সাহিত্য পত্রিকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বিচারের বাণী ধারাবাহিক উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে এসেছি। এই পর্বে যাওয়ার আগে আপনাদের বলবো, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আমরা যাই অডিও স্টোরিতে, বিচারের বাণী দ্বিতীয় পর্ব। লক্ষ্মীর দাদা 8 বছর, লক্ষ্মী 6, ভাই 4 বছর। বাবার পানের চাষ, তাও সামান্য। পরের বরজে জন্মজুরি খেটে দিন চলে। কমলা পাল লক্ষ্মীর মা, পেটে ধরল আর একটা। দিনে দিনে ওর বেড়ে ওঠা দেখতে দেখতে 3 ভাই বোনের ঝগড়া। রাম লক্ষ্মণ বলে তাদের দলে আসছে, লক্ষ্মী বলে তার দলে আসছে। অর্থাৎ ছেলে না মেয়ে আসছে, তাই নিয়ে ভাই বোনের মধ্যে খুনসুটি। এই লড়াই শেষ হলো কমলার পেট থেকে মৃত মেয়েটা ভূমিষ্ঠ হতে। কমলার আক্ষেপ নেই, স্বামী গোবর্ধনের আক্ষেপ মোটেও নেই। আবার একটা মেয়ে ছিল। দিন চলে যায়, 3টে শিশু এখন পাঠশালা যাবার বয়স হয়েছে, কিন্তু এখনও ওরা ঘরেই আছে। বছর ঘুরে কমলার পেট জানান দেয় আবার একটা আসছে। আবার সেই এক ঘটনা। 10 মাসের পর আঁতুড় ঘরে যে জন্ম নিল, সে শুধু লক্ষ্মীর মুখে হাসি ফোটাল, বাকিদের মুখে কোনো ভাবের প্রকাশ নেই। লক্ষ্মীর ছোট বোন এসেছে। 3 দিন পার হয়েছে, নামকরণ হয়নি। লক্ষ্মীর মামা এসে নাম দিলেন সরস্বতী, লক্ষ্মীর বোন। সেই সরস্বতী বেড়ে উঠছে মায়ের দেওয়া নাম আন্না শুনে শুনে। বাবা গোবর্ধন অবশ্য কোনো নামেই বেশি ডাকে না, কি সরস্বতী কি আন্না। 3 মাসের আন্নাকে ঘরে রেখে কমলা বরজে কাজ করে, গোবর্ধন পাল বাইরের কাজে যায়। এইভাবে ফাল্গুন চৈত্র মাসে চালের কাজের দিন, চৈত্র বৈশাখে বরজ বাঁধা, পাঁক দেওয়া, মাটি দেওয়া, সব কাজেই কমলা স্বামীর সঙ্গে। শুধু ওদের বরজটাই কম। কিন্তু পরের মাঠে ঘাটে কাজ করলে কি হবে? গোবর্ধন বরজের কাজ ছাড়া অন্য কাজে পটু নয়, কাজেই মজুরিও পায় অর্ধেক। তবু বাইরের কাজে তার ঝোঁক বেশি। পেট চালানো বলতে ভুট্টা, জনার, জবের আটা আর মোটা চাল। কমলা কেঁদে কেটে স্বামীর পায়ে পড়ে, একটা কিছু ব্যবস্থা করো, 4টে ছেনাপোনা নে, আমি আর পারিনি। শুধু জবের আটা আর ভুট্টাতে আর কতদিন চলবে? আমি কি বসে রয়েছি? ড্যাঙাটা তুমি দেখতেছ, আমি বাইরে মিনে ঘুরতেছি। ধান কাটা ছাড়া আর কোনো কাজই যে ওরা আমাকে নেয়নি। গোবর্ধন বলে, অন্য কাজ দেখো, আমিও তোমার সঙ্গে যাই। ছানাগুলোর মুখের দিকে চাইলে মায়া হয় যে। আমি না হয় 2 ঘটি জল খেয়ে একবেলা কাটিয়ে দিলাম, ওদের পেটগুলো শুনবে। কমলা স্বামীকে বলে, জানি তো, দেখি বাড়ুজ্যেদের বাড়িতে, কাল সকালে যাবক্ষণ। গোবর্ধন চিন্তিত হয়ে আমতা আমতা করে। কমলা যেন একটু ভরসা পায়, বিশেষ করে 14 আওর পানের গাছ, তা থেকে আর বড় জোর একটা মানুষের পেট চলতে পারে, তার ঘরে যে 6টা পেট। পরের দিন সকালে সত্যিই গোবর্ধন পাল বাড়ুজ্যে বাড়িতে গেল। বড় কর্তা চাকুরিজীবী মানুষ, মধ্যশিক্ষা পর্ষদে চাকরি। ছুটির দিনে বাড়িতে থাকেন সারাদিন। কাজের দিনে সকাল 7টায় বেরিয়ে
রাত 8টার পর বাড়ি ফেরেন। আজ রবিবার, ছুটি। তিনি গোবর্ধনকে বললেন, কি কাজ করতে পারবি? আগে আগে আপনি যা কাজ দেবেন সেইটাই করতে পারি, দিয়ে দেখো না কাজ। গোবর্ধন সোৎসাহে জানায়, তবে আমার বাড়ির পিছনে বাগানে জঙ্গল হয়েছে, বাগানটা আজ পরিষ্কার করে দে, 1 টাকা পাবি, চলবে তো? গোবর্ধন হাতে চাঁদ পেল। 1 টাকা মজুরি, সঙ্গে নিশ্চয়ই বাড়ুজ্যে কর্তা দিনের খাবারটুকু দেবে। মুখে হাসি নিয়ে বলে, অবশ্যই পারবো, আমি এক্ষুনি এসতেছি। একটা কাস্তে একটা কাটারি নিয়ে কাজে লেগে গেল গোবর্ধন। বড় কর্তা মানুষটা দয়ালু প্রকৃতির। তিনি গোবর্ধনকে ডেকে ভাত খেতে দিলেন দুপুরে। ভাতের থালা সামনে ধরে গোবর্ধন থমকে গেল, চোখে জল। কি হলো, ভাত খাও? গিন্নিমা বলতেই গোবর্ধন সম্বিত ফিরে পায়। মা, ঘরে ঘরে 3 দিন ভাত নেই। আমার আমার ছানাগুলো জবের আটা রুটি খেয়ে রয়েছে। আমার মুখে এই ভাত উঠবে? আমি আমি খেতে পারবো নি মা। আমি এই ভাত ঘরকে নিয়ে যাব। ভাত রেখে হাত গুটিয়ে বসে পড়ে গোবর্ধন। সে দেখা যাবে, কাজ বাকি আছে, সেরে তবেই ঘরকে যাবে। খাও এই ভাত, যাবার সময় আমি ভাত রেঁধে দেব ক্ষণ। গোবর্ধন পালের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে ভাতের থালা টেনে নিয়ে গোগ্রাসে গিলে খায়। আর 1 মুঠো ভাত নাও, একটু ডাল। আর লজ্জা পাচ্ছ কেন, নাও না। আমার আমার খুব পেট ভরেছে, আমি আর খেতে পারবো নি মা, এবারে উঠি, একখানটি কাজ করতে হবে এখন। গোবর্ধন উঠে পড়ে, মুখ হাত ধুয়ে কাজে লেগে পড়ে আর এক পালি। যাবার সময় কর্তাবাবু ডাকলেন, গোবরা শোন এদিকে, টাকাটা নিয়ে যা। গোবর্ধন উৎসুক হয়েছিল, টাকাটা নিয়ে ধুতির কোঁচায় গাঁট বেঁধে নেয়। ব্যানার্জিবাবু বলেন, তোর কাজে তোর গিন্নিমা ভারী খুশি হয়েছেন। কাল তোর জন্য আবার কাজের বরাদ্দ হয়েছে, কাল এসে বাগানে বেড়া দিতে লাগিস। গোবর্ধন মাথা নেড়ে সায় দিয়ে বেরিয়ে গেল। দরজার বাইরে পা দিতেই ব্যানার্জি কর্তা আবার ডাকলেন, শোন গোবরা, তোর গিন্নিমা কিছু বলবেন। গোবর্ধন পালের মনে ছিল না, কিন্তু গিন্নিমা মনে রেখেছেন। গোবর্ধন ফিরে আসতে তার হাতে ধরে দিলেন কলার পাতায় মোড়া গরম ভাত আর তরকারি। এটা তোমার ছেলে মেয়েদের জন্য, শিগগির ঘরকে যাও, না হলে ঠান্ডা হয়ে জুড়িয়ে যাবে। লজ্জায় মুখটা লাল হয়ে যায় গোবর্ধনের। আবার ঘরে বসে থাকা 5টা শুকনো মুখের ছবি ভেসে উঠতেই হাতের কলা পাতায় মোড়া গরম ভাতের গন্ধে প্রাণটা জুড়িয়ে যায়। ও পাতার মোড়কটা হাতে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে যায়। আজ লক্ষ্মীর সেই দিনের কথা মনে পড়ে। তখন দাদা রাম 9 বছরের, ও 7, ভাই লক্ষণ 4 সবেমাত্র পার করেছে। এতগুলো বছর পরে সেদিনের কথা মনে পড়তেই চোখটা ছলছল করে ওঠে লক্ষ্মীর। টপ টপ করে 2 ফোঁটা জল ঝরে পড়ে বুকে, আঁচল ভিজিয়ে দেয় উষ্ণ ধারা। এতক্ষণ ধরে বৌমা সুরভি ঘরে সিনেমা দেখে বাইরে বেরিয়ে এসে দেখে শাশুড়ি শুয়ে রয়েছে। দেখেই মেজাজ একটু চড়ে। আচ্ছা মা, এই বয়সে কার না ওরকম ব্যথা হয়, কার না ওরকম মাথা ভারী হয়, তাই বলে আপনি ঘরে শুয়ে পড়ে আছেন? লক্ষ্মী কোনো কথার জবাব দেয় না, আঁচলে চোখ মুছে। তারপর
একবার নাক টেনে কান্নার আবেশটা কাটাতে চেষ্টা করে। সুরভির কান সেটা বুঝতে পারে। এই জন্য আবার কান্নার কি আছে? আপনাকে তো আমি অন্যায় কিছু বলিনি। ঘর থেকে বেরিয়ে আসে সুজয়। মা, তোমাকে তো আমরা কেউ কিছু বলিনি, তুমি তাহলে? তোরা বললি কেন? আমি এমনি মানে দেখ দেখি এই চোখটা আবার কি হলো যে এত ব্যাপার ধরেছে বুড়ো বয়সে? লক্ষ্মী চোখটা ভালো করে মুছে নেয়। আমি আমি সত্যি আজ উঠে দাঁড়াতে পারছি নি রে খোকা। বড্ড নাক দিয়েছে, কোমরটা বড্ড নাক দিয়েছে। দেখ দেখি তোদের কি জ্বালায় ফেললো। চল দেখি কাপড়গুলো কি কেচে নে শিখে। থাক, আপনাকে আর বাহাদুরি দেখাতে হবে না, আমি নিচ্ছি। বলেই সুরভি নবমীর রাতে ঠাকুর দেখতে যাবার সব পোশাক তুলে নেয় একটা বড় বালতিতে। নাইটিটা গুটিয়ে ভাঁজ করে হাঁটুর ওপরে তুলে চলল পুকুর ঘাটে। সুজয় ঠায় দাঁড়িয়ে দেখে এসব। বুঝতে সে কতটা পারল সেটা সেই বলতে পারবে, কিন্তু তাকে যে গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে সেই লক্ষ্মী, সে কিন্তু আজ অনেক কথাই লিখে দিল এই দশমীর সকালে।